বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় বাড়ছে বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা। রাজস্ব হারাচ্ছে দেশ, গড়ে উঠছে না উন্নত চিকিৎসা অবকাঠামো। রাজধানীর কাকরাইলে বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত। চালকের অবস্থা আশঙ্কাজনক। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত, আহত আরো 2। হতাহতরা সবাই চট্টগ্রামের। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত পল্লী চিকিৎসক গ্রেপ্তার। এবং গবেষণায় পিছিয়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, স্বল্প অর্থ বরাদ্দই কারণ বলছে মঞ্জুরি কমিশন। বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয়ের পরামর্শ শিক্ষাবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেশে বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতা আর রোগ নির্ণয়ে আস্থাহীনতায় বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা বন্ধ করা যাচ্ছে না, বরং দিন দিন তা বেড়েই চলেছে। ভারতীয় হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, দেশটির বিভিন্ন হাসপাতালে বছরে 4 থেকে 5 লাখ বাংলাদেশি চিকিৎসা নেন। এক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা যেমন দেশের বাইরে চলে যাচ্ছে, তেমনি দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ছে না। ভারত ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সার্ক অঞ্চলের আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ভারত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। কলকাতা এবং চেন্নাইয়ের হাসপাতালগুলোতে এই অঞ্চলের দেশগুলোর রোগীদের ভিড় লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বাংলাদেশের। জটিল রোগের অপারেশনের পাশাপাশি ছোটখাটো রোগের চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতমুখী হচ্ছে। এর ফলে একদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন হচ্ছে না, অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা লাভবান হচ্ছে। আমরা লাস্ট 10 বছরে যে কাইন্ড অফ ক্লিনিক্যাল কোয়ালিটি সার্ভিস দিতে পারছি, ক্লিনিক্যাল আউটকাম দিতে পারছি এবং কি ধরনের সুপার স্পেশালিটি কেয়ার দিতে পারছি, সার্ভিস এক্সেলেন্স, টেকনোলজিক্যাল এক্সেলেন্স, এগুলোর জন্য তারা বুঝতে পারছেন যে এখানে তাদের ভালো চিকিৎসা হবে একটা কম্পারেটিভলি কম খরচায়। দেশের রোগ নির্ণয়ে আস্থাহীনতার কারণে বাংলাদেশের বিভিন্ন ভিসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। কিছুদিন আগে একটা পরীক্ষা করাছি, স্যাবলনে একরকম, সেন্সিভে একরকম। বাংলাদেশের ডাক্তারের উপর মানুষের আস্থা কম, কারণ ওখানে চিকিৎসা করে সুচিকিৎসা পাচ্ছে না। রোগীদের ভারতমুখীকে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করছেন এই চিকিৎসাবিদ, আর এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক সংকটকেই দায়ী করছেন তিনি। সরকারি হাসপাতালে যে আনুষঙ্গিক যে সাপোর্টগুলো থাকে, যেমন আপনার একটা স্পেস, ভালো স্পেস আপনার, অথবা আপনার আধুনিক যে আপনার ওয়াশরুম, অথবা যে বন্দোবস্ত নার্সিং, এগুলো আমাদের অপ্রতুল থাকাতে বিশেষজ্ঞ চিকিৎসকগুলো সঠিকভাবে ওখানে চিকিৎসা দিতে পারছে না। প্রাইভেট লেভেলে যে হাসপাতালগুলো বর্তমানে হচ্ছে, এগুলো এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে নাই। সাধারণত একটা রোগী ভর্তি হওয়ার পর একজন স্পেশালিস্টকে অন কলে রাখতে হয়। একই স্পেশালিস্ট কয়েকটা হাসপাতালে আপনার সার্ভিস দেয়। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে অন্তত 65,000 বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। নানা অসঙ্গতির কারণে বাংলাদেশিদের মধ্যে চিকিৎসার জন্য বিদেশগামিতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিরাজমান সমস্যাগুলো সমাধান করা হলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য এই বিদেশগামিতা রোধ করা সম্ভব। ভারতের কলকাতা থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর কাকরাইলে বেপরোয়া বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 3:30টার দিকে রাজধানীর কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সামনে ইকোনো পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজন নিহত ও চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহত আসিফ ও রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত সিএনজি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাত্র 3:30টার সময় একটা বিকট শব্দ হয়, তখন আমরা ঘুম থেকে দৌড়ে এসে দেখি যে চিটাগাং থেকে একটা গাড়ি আছে। ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া আমাদের ওয়াল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে আছে। গাড়িটা ওই সাইডেরটা আসা এই ভিলে যাবে, সিএমজি মানে এই সাইডে উত্তর ভিলে যাবে। তো সিএমজিটা সামনে লাগিয়া ট্রেন স্পিডে যেমন শব্দ, ওর একটা শব্দ হয়েছে। তো ওই ড্রাইভার ডাইরেক্ট এই ভিতরে ঢুয়ে দিছে। ঢুয়ে দিলে পর ওই ড্রাইভারে টাইনে বাইরে হচ্ছে। আমরা উকি মেরে দেখি যে 3 জন মানুষ দেখা যায়। মানুষ দেখার পরে আমরা
বুঝলাম একজন দেখি মানে একটু নড়াচড়া করতেছে হালকা, তো উনি এই জায়গায় পড়ছে। সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় রাজধানী আবুধাবির আল আইন সড়কের আল খাজনাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স্থাপনার উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। হতাহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বাংলাদেশের লেবার কাউন্সিলর মোহাম্মদ আরমানুল্লাহ চৌধুরী। নিহতরা হলেন রাউজানের মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইলিয়াস এবং হাটহাজারীর আক্তার হোসেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ধারণ আর জ্ঞান বিতরণের মতো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। অথচ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা প্রকল্পে রয়েছে অনেক পিছিয়ে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের সক্ষমতা গড়ে তোলার অভাবকে দায়ী করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। অন্যদিকে শিক্ষাবিদরা মনে করছেন চাহিদার তুলনায় শিক্ষা খাতে অর্থ বরাদ্দ না থাকায় এর অন্যতম কারণ। শাফিন জাহিদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা প্রকল্পে গত বছর যে অর্থ ব্যয় করেছে তা বিশ্ববিদ্যালয়টির মোট বাজেটের 1% কম। আর গবেষণা প্রকল্পের দিক দিয়ে সব থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে গত বছর প্রকল্পের সংখ্যা ছিল 136টি। ইউজিসির তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে এ খাতে সব থেকে কম অর্থ বরাদ্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো প্রকল্প পরিচালিত হয়নি এমন তালিকাতেও রয়েছে অনেক প্রতিষ্ঠানের নাম। ইউজিসি বলছে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের 80% খরচ হয় আবাসন ও বেতন ভাতা খাতে, আর গবেষণা খাতে সর্বাধিক ব্যয় 1.5%। এজন্যই পর্যাপ্ত সংখ্যক গবেষককে আকৃষ্ট করতে পারছে না বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গবেষণা করবে এটা আমাদের প্রত্যাশা তাদের কাছে। আমাদের একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গবেষককে আমরা আকৃষ্ট করতে পারি না, আর একটা হচ্ছে ভালো গবেষণা করার জন্য যে ধরনের অর্থ দরকার বড় মাপের সেটা আমরা দিতে পারি না। গবেষণার বই অন্যান্য জিনিসপত্র আছে সেটা তাদের দিতে পারছে কিনা, সেগুলো আমাদের কে আরো বেগবান করতে হবে, এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সহজে করতে পারছে কিনা সেটাও আমাদেরকে বের করতে হবে। অন্যদিকে গবেষণার প্রয়োজনীয়তা থাকলেও বড় মাপের অর্থ বরাদ্দ ও পর্যাপ্ত উপকরণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। এজন্য প্রতি বছর বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পরামর্শ তাদের। আমাদের হচ্ছে গবেষকরা হয়তো প্রস্তুত আছেন, কিন্তু গবেষণার যে উপকরণ সেগুলি সর্বত্র পাওয়া যায় না। প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি বরাদ্দটা আমরা বাজেটের 25% না বাড়াতে পারি, তাহলে আমাদের মানসম্পন্ন শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক ভবিষ্যৎমুখী একটা শিক্ষা, যেটা আমরা স্বপ্ন দেখি সবাই, সেই শিক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। দেশে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য সরকারের প্রতি বছর খরচ হয় সর্বনিম্ন 18,000 থেকে 4.5 লাখ টাকা, সেখানে গবেষণার পরিসর বাড়াতে পারলে একদিকে শিক্ষার মান হবে সম্পন্ন, অন্যদিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে উন্নত দেশগুলো আশানুরূপ সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের শিগগিরই ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। গতকাল বিকেলে জাতীয় সংসদে সম্পূরক এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় 75-এ তার পরিবারে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। জাতির পিতাকে হত্যা করেছে এবং যাদের বিচারের রায় হয়েছে তাদের ভিতরে যারা বাংলাদেশে ছিল সে বিচারের রায় কার্যকর করা হয়েছে। এর মধ্যে 2 জন আমেরিকায় আছে, 1 জন কানাডাতে আছে, আর 2 জন যতদূর সম্ভব একজন লিবিয়াতে ছিল, এখন পাকিস্তানে আছে। বাকি 2 জন ঠিক কোথায় আছে সেটা এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে আমরা সেই 96 সাল থেকেই আমরা কমিটি গঠন করেছি, আইনজীবী আমরা নিয়োগ দিয়েছি, এমনকি আমেরিকাও আমাদের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, আমাদের কানাডাতেও আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয় যে সভ্য দেশ, উন্নত দেশ হয়েও এই খুনিদেরকে আশ্রয় দেওয়া বা খুনিদেরকে সেখানে রাখা, এটা কেন আমেরিকা কানাডার মতো দেশ করে আমার সেটা জানা নাই।
আমরা অনেকবার তাদের সরকারের কাছে অনুরোধ করেছি, আইনগতভাবেও আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং এখনও সে প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর এই বিশাল রাজনৈতিক চরিত্র ব্যক্তিত্বের উপর চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য গবেষণা সহ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটে থাকা তথ্য উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন। গবেষণালব্ধ তথ্য উপাত্তের ভিত্তিতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর চলচ্চিত্র প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ অচিরেই আমরা গ্রহণ করব। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা, আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। নতুন বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান সংশ্লিষ্টদের। যশোরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শ্যামল শীল নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গতকাল বেনাপোল স্থলবন্দর এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে আটক অবস্থায় নির্যাতনের শিকার তরুণীটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় চিকিৎসক শ্যামল শীলকে। পরে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে নির্যাতিতাকে পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত 31 আগস্ট নার্সের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে সাতক্ষীরা থেকে বেনাপোলে নিয়ে আসে শ্যামল শীল, কিন্তু চাকরি না দিয়ে দুদিন ধরে বাড়িতে আটকে রেখে তার উপর নির্যাতন চালায় অভিযুক্ত চিকিৎসক। আমার হচ্ছে নাচের ইসে ঢুকাই আমার রোগী দেখাশোনা করব, তারপরে ও এখন দেখছি যে সেটা না। আমার বোনকে নিয়ে আনছে যে নাচ হিসেবে শিক্ষা গ্রহণ করাবে, নিয়ে আমিও 2 দিন ছিলাম পাশে। সেখানে রাখতো, আলাদাভাবে রাখতো, রেখে জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করছে। শ্যামল শীল নামের জনপ্রিয় ব্যক্তি, সে প্রতারণামূলকভাবে সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সে প্র্যাকটিস করত। তো আসলে সে প্র্যাকটিসের নামে অনৈতিক কাজে যুক্ত ছিল। গতকাল রাত 11:30টার সময় অভিযান চালায় এবং সেখানে সে একটা মহিলা সহ অনৈতিক কাজে হাতে নাতে ধরা পড়ে। শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্বঘোষিত কর্মসূচির শেষ দিনে প্রতীকী অনশন পালন করছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। রেজিস্ট্রার সহ 8টি দপ্তরের প্রধানরাও 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে, যারা ভিসি বিরোধী আন্দোলন করছেন, তাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং এই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের কর্মসূচির আজকে 3য় দিন যেটা চলছে, যে তারা প্রতীকী অনশন পালন করছেন সিলেটের বিশ্ববিদ্যালয়ের এই যে প্রশাসনিক ভবন রয়েছে, সেই ভবনের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যে তারা সকাল 9টা থেকে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এই কর্মসূচি চলবে আজ 2টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এবং শিক্ষকরা যেটা বলেছেন, যে তারা বলেছেন যে তাদের উপর যে ছাত্রলীগের যারা হামলা করেছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে, শুধু 2-1জনকে শাস্তি দিলে হবে না। তাদের দাবি হচ্ছে যারা তাদের উপর আক্রমণ করেছে এবং যারা তাদের গায়ে হাত দিয়েছে তাদের সবাইকে শাস্তি দিতে হবে। এবং আরেকটি কথা বলেছে যে ছাত্রলীগের যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, শুধু 3 জন বা 4 জনকে শাস্তি না দিয়ে সবাইকে শাস্তি দিতে হবে। এবং এই আন্দোলনে আজকে আরেকটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলে রাখি, যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ যে 8টি দপ্তর রয়েছে, যেমন চিফ ইঞ্জিনিয়ার, চিফ মেডিকেল অফিসার, এরকম 8টি দপ্তরের প্রধানরাও তারা আজকে কর্মবিরতি পালন করছেন, যে দোষীদের শাস্তির দাবিতে যারা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে। তো মূলত শিক্ষকদের আন্দোলনে আজকেই প্রথম কর্মকর্তারা অংশ নিয়েছেন এবং তারা বলেছেন যে দোষী যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং শিক্ষকরা বলেছেন যে আজকের কর্মসূচির পরে তারা আগামী রোববার থেকে, যদি আজকের ভিতরে যদি উপাচার্য পদত্যাগ না করেন, তবে রোববার থেকে তারা কঠোর থেকে আরো কঠোরতম আন্দোলনে যাবেন। হয়তো তারা ক্লাস পরীক্ষা সবকিছু হয়তো তারা বর্জন করতে পারেন, এমন কর্মসূচি আসতে পারে, আমরা যেটা শুনেছি শিক্ষকদের সাথে কথা বলে। তো জায়েদ, আমি যদি আপনাদের বলে রাখি যে গতকাল একটি ঘটনা ঘটেছে, যে 4 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মধ্যে 1জনকে গতকাল পরীক্ষা নেওয়ার সুযোগ দিয়েছিল, যেমন বন ও পরিবেশ বিভাগের যে শিক্ষার্থী, সে তাকে বহিষ্কারের পরেও সে পরীক্ষা দিয়েছে। তো এই বিষয়টি নিয়ে সিলেট বিশ্ববিদ্যালয়ে একটি তোলপাড় চলছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন এটা কি ধরনের কথা, যাকে বহিষ্কার করা হয়েছে সে আবার পরীক্ষা দিবে, তারা এই বিষয়টিও মেনে নিতে পারছেন না। জায়েদ, এই হলো সর্বশেষ খবর। শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের খবরে।
সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ছে খুলনার ৯টি উপজেলার জলমহালের আশপাশে বসবাসকারী হাজার হাজার পরিবার। হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও ছোট ছোট মৎস্যঘের। প্রভাবশালীদের নামে বেনামে অবৈধভাবে জলমহালগুলোর ইজারা নেয়া আর অপরিকল্পিতভাবে খণ্ডে খণ্ডে বিভক্ত করে চিংড়ি চাষ করায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খুলনা থেকে তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামন হোসেন কুচি। খুলনা জেলার ৯টি উপজেলায় জলমহলের সংখ্যা ১৫৬টি। এসব জলমহলের মধ্যে জেলা প্রশাসন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইজারা দিয়েছে ৬৪টি। বাকি জলমহল ইজারা ছাড়াই ভোগ দখল করছে প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে দখলদাররা জলমহলগুলো বেড়িবাঁধ, পাটা ও নেট দিয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত করে চিংড়ি চাষ আর সাবলিজ দিচ্ছে, যে কারণে সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ছেন জলমহলের আশপাশ এলাকার হাজার হাজার মানুষ। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসলও। কৃত্রিম বাঁধের কারণে এগুলোকে এই পানির স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমাকে পিছনে সমস্ত ফ্লোরে পানি উঠে গেছে, তারপরে তারা বাইরে কাজকাম করতে পারতেছে না। ভিটে কাটা সব ডুবে রয়েছে, বাড়িঘর ডুবে গেছে, পানি সত্যি পারতেছে না। আমরা চাই যে এই খালটা উন্মুক্ত হয়ে যাক, আমরা 10 জনে মাছ মেরে খাই এই খালের। উপজেলার টিএনও সাহেবরা বলা হয়েছিল, তার সাহেব কোনো কিছু উদ্যোগ নেয়নি। এদিকে মহানগর সংলগ্ন বটিয়াঘাটা উপজেলার জনগুরুত্বপূর্ণ সাচিবুনিয়া, মোহাম্মদনগর ও সুলুইস গেট এলাকায় অবৈধভাবে নেটপাটা দিয়ে প্রবাহমান খাল বন্ধ করে চলছে মাছ চাষ। অথচ এসব এলাকার জলমহল অবমুক্ত করার বিষয়ে প্রশাসন শুধু আশ্বাসের কথা বলছেন। যারা লিজ নিয়েছে, বৈধভাবে লিজ নিয়েছে কিন্তু বেশি দখল করতেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি করতেছে, বাদ দিয়ে আমরা তাদেরকেও তাড়াতাড়ি উচ্ছেদ করে দেব। শুধু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে মাছ চাষ করা সম্ভব সেটাই করবে, জলাশয়ে কোনো বাদ আমরা রাখতে দেব না। তবে জলমহল বন্ধ করে মাছ চাষ করা জলাবদ্ধতার অন্যতম ও প্রধান কারণ হলেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। সর্বসাকুল্যে কয়েক একর জলমহল আছে, খুব বেশি না। জলমহল ধরেন যে সমস্ত হাওড় এলাকা অনেক বেশি জলমহল, আমাদের এখানে 20 একর, 10 একর, 15 একর বা আর একটু দুই একটা বড় আছে। কিন্তু জলমহলের জন্য যে জলাবদ্ধতা হচ্ছে বিষয়টা, এটা আমি মানতে রাজি না। খুলনায় পাইকগাছা উপজেলায় সর্বোচ্চ 54টি, কয়রায় 35টি, ডুমুরিয়ায় 24টি এবং বটিয়াঘাটায় 13টি জলমহল রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে 14টি পদের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, আর বাকি 3টি পদ পেয়েছে বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেল। গতকাল সন্ধ্যা 6টা থেকে ভোট গণনা শেষে আজ ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফলাফলে ব্যারিস্টার এম আমিরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ 11টি পদে, আর অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল 3টি পদে জয়ী হন। গত 26শে আগস্ট দেশের 77টি কেন্দ্রে একযোগে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশনকে বিলুপ্ত করে বর্তমান সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই প্রতিষ্ঠানকে কার্যকর করতে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতা ইতিবাচক হলেও পুরনো জনবলের অদক্ষতা হবে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে দুর্নীতি দূর করে জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। বিনিয়োগ ত্বরান্বিত করতে 1989 সালে বিনিয়োগ বোর্ড এবং 1993 সালে বেসরকারীকরণ বোর্ড গঠনের পর পেরিয়ে গেছে প্রায় 2 যুগ। এই দীর্ঘ পথপরিক্রমায় দেশের বিনিয়োগ বেড়েছে ঠিকই, কিন্তু তার পেছনে এই দুটি প্রতিষ্ঠান খুব একটা ভূমিকা রাখতে পারেনি। তাই অনেকটা ব্যর্থতার দায় নিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দিল মন্ত্রিসভা। বিনিয়োগ বোর্ডটি আরো কিন্তু আপগ্রেড করা হচ্ছে, এটিকে আরো ইফেক্টিভ করা হচ্ছে। সরকারের গঠন করা নতুন প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বর্তমান অবস্থা বিবেচনায় বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতাকে ইতিবাচক উল্লেখ করলেও দীর্ঘমেয়াদে তা মঙ্গলজনক নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা তার 2-1 বিশ্বস্ত লোককে নিয়ে অনেক দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এইটা এখন বোঝা যায় যে তিনি মরিয়া, যে তিনি কিছু না কিছু উন্নয়ন দেখাতে চাচ্ছেন। তার উপর অতি নির্ভরতা এবং এককেন্দ্রিকতা, যেটা গণতান্ত্রিক শাসনের জন্য ভালো নয়। এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে আগের যে দুটো প্রতিষ্ঠান ছিল তাদের সেই লোকবল দিয়েই,
বিশেষত বিদেশি বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে নেগোসিয়েশন করবার ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের যে দুর্বলতা ছিল সেটা যেমন প্রকাশিত হয়েছিল, এখনো সেই দুর্বলতার জায়গাটি কিন্তু থেকে গেল। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার পরও বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা ব্যর্থ হলে রাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। মন্ত্রী দায়বদ্ধ থাকবেন তার কার্যক্রমের জন্য এবং মন্ত্রণালয়ের কাজগুলো গতিশীল থাকবে, সেরকম একটি কাঠামো গড়ে তোলা দরকার। পাবলিক ল্যান্ডকে লুটপাটের হাত থেকে উদ্ধার করে এনে বিনিয়োগমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, এইগুলোই হলো মূল চ্যালেঞ্জ। এখন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যদি সেটায় ব্যর্থ হন তাহলে তার কারো সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রতিষ্ঠানে সরকারের শীর্ষ ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা না রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরো শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো বুধবারও পানিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার কিছু কিছু এলাকা। বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে হাঁটু সমান পানি। তবে এদিন কিছুটা যানজট কম থাকলেও সংকট ছিল গণপরিবহনের। এতে ঢাকা যেন পরিণত হয় এক দুর্ভোগের নগরীতে। সামান্য বৃষ্টিতে এমন ভয়াবহ জলজট হওয়ায় সিটি কর্পোরেশন ও ওয়াসার গাফিলতিকে দোষলেন ভুক্তভোগীরা। এদিকে ৪ সেপ্টেম্বর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিনের মতো বুধবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বুধবার দুপুর নাগাদ শুধু রাজধানীতেই ২৬ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু সমান পানি। এতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে যেতে ভোগান্তির মুখে পড়েন নগরবাসী। থই থই পানিতে খানাখন্দকে ভরা রাস্তায় খানিক পরপরই দুর্ঘটনার মুখোমুখি হন তারা। খুবই খারাপ অবস্থা, এইভাবে কি চলাফেরা করা যায়? কর দিতে হচ্ছে, সব দিতে হচ্ছে, এই অনুযায়ী কি মেয়ররা কিছু করতে পারে না? সিটি কর্পোরেশন ঠিকভাবে কাজ করতেছে না, আর আমরা তো অফিস করতে হয়, আসতেই হবে। সরকার সবসময় নির্বাচন আসলে প্রতিশ্রুতি দিবে মহা ফুলঝুরি, কিন্তু কাজেতে কিছুই না। এদিকে গত কয়েকদিনের প্রচন্ড জলাবদ্ধতার পরও এদিন খুব একটা সক্রিয় ছিল না ওয়াসা ও সিটি কর্পোরেশন। অথচ গণমাধ্যম কর্মীদের সরাসরি সংবাদ সম্প্রচারের মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই হঠাৎ তাদের কর্মতৎপরতায় ধানমন্ডি ২৭ নম্বর সংযোগ সড়কে ৫ ঘন্টা ধরে জমে থাকা পানি নেমে যায় মাত্র আধ ঘন্টাতেই। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুড়ির কারণেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। আর এই জন্য সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসাকেই দুষলেন তারা। ৩ বছর ধরে একটা রাস্তা কাটা, এরকম সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার। বৃষ্টি আসলে দেখা যায় রাস্তা খোঁড়াখুড়ির অবস্থাটা বেশি ওরা শুরু করে দেয়। সরকার অগাধ টাকা পয়সা সিটি কর্পোরেশন দিচ্ছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা কিছুই করে না। কাউন্সিলর যদি অসারকে চাপ দেয় তাহলে অসার ঠিক মতো কাজ করবে, অসার যদি ঘুমায় থাকলে তো কাজ হবে না। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বছরে এই মৌসুমী বায়ুটা সক্রিয় হয়ে গেছে, কারণ আপনারা শুনেছেন এর কয়েকদিন আগেই একটা লো প্রেশার ভারতের দিকে চলে গেছে। সেই লো প্রেশারের প্রভাবটা এখন বাংলাদেশের উপর দিয়া মৌসুমী বায়ুর প্রভাবের সাথে মার্চ করে এটা ঘটতেছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩ আসামি সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার বিকেলে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। অভিযুক্তরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই মামলায় পলাতক ২ আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও আদালতে হাজিরা দেবেন না বলে জানা গেছে। এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুমন, জায়েদ, আসলে এইমাত্র আমরা কথা বলেছি বেগম জিয়ার যে আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে আসছেন না। তারা আদালতের কাছে কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে একটি আবেদন করবেন, অর্থাৎ আদালতকে অবহিত করবেন যে স্বাস্থ্যগত কারণে তিনি আজকে এই বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে আসবেন না। আপনি বলেছেন যেমনটি যে আসলে এখানে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের এই যে 2 দুর্নীতির মামলা, এই মামলা চলছে। সেই মামলার আজকে কিন্তু ৭৪তম কার্যদিবস। এর আগে এই
74তম কার্যদিবসের মধ্যে এ পর্যন্ত মোট 12 বার তিনি হাজিরা দিয়েছেন এই আদালতে। সর্বশেষ হাজিরা দিয়েছেন তিনি এই মামলায় হচ্ছে 3 আগস্ট। এরপর 10 আগস্ট এবং 27 আগস্ট কিন্তু তিনি আসেননি হাজিরা দিতে। আজ গত তারিখে যেটি হয়েছে অর্থাৎ 27 আগস্টে তার আইনজীবীদের মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছিলেন তার আইনজীবীরা, সেটি কিন্তু মঞ্জুর করেছিলেন। আজকের দিনেও সেটিই করা হবে, অর্থাৎ আইনজীবীদের মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হবে এবং তার পক্ষে সময় আবেদন করা হবে। আর একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু এখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। এখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের যে 4 জন আসামি রয়েছেন বেগম জিয়া সহ, তার মধ্যে একজন আসামি হারিস চৌধুরী তিনি পলাতক রয়েছেন। এছাড়া আর যে 3 জন আসামি রয়েছেন তাদের পক্ষ থেকে তাদের আইনজীবীরা কিন্তু যে সাক্ষ্য দিচ্ছেন, যারা সাক্ষী এ পর্যন্ত মোট 4 জন সাক্ষী দিয়েছেন, তাদেরকে গত তারিখে জেরা করা হয়েছে। আজকে কিন্তু সাক্ষ্য গ্রহণের পরপরই তাদেরকে জেরা করা হবে। এরপর মামলার আরও নির্দেশনা কি আসে, আবেদন করার পরপর সময় কবে দেয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমি সরাসরি জানিয়ে দেব। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। যায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আজ বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের সামনে থেকে সে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। প্রয়োজনীয় অর্থের অভাবে মাঠ পর্যায়ে শুরু হতে পারছে না র্যাবিস ভাইরাস নির্মূলের কাজ। বেয়ারিশ কুকুরের সংখ্যা কমানো, আক্রান্তদের অপচিকিৎসা রোধ আর ভাইরাসবাহী প্রাণীগুলোকে নিরাপদ করতে না পারলে রোগটি সংক্রমণের মাত্রা ভয়াবহ আকারে বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে দেশের কয়েকটি জায়গায় সরকারি বেসরকারি কিছু প্রকল্পের কাজ চললেও জলাতঙ্ক দমনে রাজধানীতে কোনো কার্যক্রম নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ শুরু হবে শিগগিরই। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে গড়ে প্রতিদিন 600-রও বেশি রোগী আসেন। এদের অনেকেই কুকুরের কামড়ে আহত। গবেষকরা বলছেন কুকুর, বিড়াল ও বেজির আঁচড় বা কামড়ে জলাতঙ্ক হবার ঝুঁকি থাকে, আর এ রোগে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। এভারেজে অ্যাবাভ 600 পেশেন্ট আমার ডেইলি ভ্যাকসিনেশনের জন্য আসে, নতুন পুরাতন মিলায়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় আগে জলাতঙ্কে গড়ে প্রতি বছর 2000 মানুষের মৃত্যু হলেও গত বছরে মারা গেছেন মাত্র 97 জন। জনগণ সচেতন হওয়ায় মৃত্যুহার কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের। জলাতঙ্ক রোগে যদি কেউ আক্রান্ত হয়, শতভাগ মৃত্যু আর কি, এই রোগে আক্রান্ত যদি কোনো মৃত্যু না হয় ওই জন্য আমরা কিন্তু অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকি। স্কুলগুলোতে ওই খুদে ডাক্তার টিম আছে, তাদেরকে আমরা ট্রেন আপ করেছি তারা যাতে খুদে ডাক্তাররা ওরা এটা প্রচার করতে পারে। গবেষকরা জানান বেওয়ারিশ কুকুর মারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় প্রতি বছরই এ সংখ্যা কয়েক গুণ বাড়ছে। তবে এসব প্রাণীর জন্মহার কমানো ও টিকা দেওয়ার দায়িত্ব মূলত স্থানীয় সরকারের। মন্ত্রণালয়টি কাগজপত্রে প্রকল্পের অনুমোদন দিলেও সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে অর্থ বরাদ্দ না হওয়ায় চালু হয়নি কোনো কার্যক্রম। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা সিটি কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট করে ফেলেছি, মানে চুক্তি করছি, কিন্তু ফান্ড রিলিজ হয় না হওয়ার কারণে এখনো কার্যক্রমটা মাঠ পর্যায়ে শুরু করতে পারেনি। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই কাজটি করতে হলে আমাদের সমন্বিত উদ্যোগটা প্রয়োজন। এটা দাপ্তরিকভাবে অনুমোদিত হয়ে গেলেই আমরাও তহবিল সংগ্রহের মাধ্যমে এই কাজটিতে আমরাও সমন্বিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কাজ করব। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতিটি কুকুরকে 7 বছরের মধ্যে 3 বার টিকা দিয়ে ভাইরাস প্রতিরোধী করার কাজ পর্যায়ক্রমে সারা দেশেই শুরু হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা 8 জন নিহত হওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি। গতকাল সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে র্যাব সদর দপ্তরের ক্রিমিনাল ডাটাবেজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। টিপু মুন্সি বলেন, রাজনৈতিক পরিচয় থাকার কারণে বিষয়টি বেশি আলোচিত হয়েছে, তবে ঘটনাটি আলাদাভাবে গুরুত্ব দেওয়া কিছু নেই বলে জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি র্যাবের কাজে সন্তুষ্টি উল্লেখ করে র্যাবকে আরও সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা জানি আর কি, যে অনেক ঘটনার মধ্যে এটা একটা কথা বেশি এসছে
হয়তো বা তার সম্পৃক্ত রাজনীতির সাথে। এটাকে আমরা আলাদা গুরুত্ব দিতে চাই না। আমরা বলতে চাই যে যেভাবে কাজ করছে সেটা তারা যেন নিজেদের বিবেককে রেখে তারা যেন কাজ করে। এটা একটা রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কথাটা বা কোনো একজন আমাদের নেতার কিছু কথার কারণে এসছে, তো সেটাকে মানে ও বেশি গুরুত্ব দিয়ে বা যেভাবে তারা কাজ করে যাচ্ছে সেইখানে তাদের মনোবলের প্রতি আঘাত করার কোনো কারণ নেই। আমরা এই পার্লামেন্টে করে মনে করি দ্য ওয়ে দে আর ডুইং ওকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি হাজারো পর্যটক, কিন্তু পর্যটকদের আনন্দ দিতে এখানে নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অন্যান্য পর্যটন স্পটের মতো অপার সম্ভাবনাময় কক্সবাজারেও গড়ে তুলতে হবে বিনোদন কেন্দ্র। আর জেলা প্রশাসক শোনালেন পরিকল্পনার সেই পুরনো কথা। সোজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের দেয়া তথ্য মতে পর্যটন শহর কক্সবাজারে প্রতি বছর সমাগম ঘটে 20 লাখেরও বেশি দেশি বিদেশি পর্যটকের। সমুদ্র স্নান, বার্মিজ মার্কেট, বৌদ্ধবিহার, পাহাড় ঘেরা ঝর্ণা দেখা ছাড়া পর্যটকদের বিনোদনের তেমন কিছুই নেই। বিশেষ করে সন্ধ্যার পর পর্যটকদের হোটেল কক্ষে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। ফলে বিনোদনের পরিবেশ না পেয়ে অনেকেই কক্সবাজার ভ্রমণে দিন দিন আগ্রহ হারাচ্ছে, উচ্ছ্বাস হারাচ্ছে পর্যটকরা। আমরা ঢাকা থেকে আসছি, এসে নেমেই সি বিচে চলে আসছি। সি বিচ ছাড়া এখানে আর বিনোদনের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। গভর্নমেন্ট আমাদের সবার উচিত যে অনেক বেশি ইভেন্ট খোলা। আমরা অনেক ইভেন্ট চাই। সারাদিন তো আমরা বিচে ঘোরাঘুরি করি বা কাটায়, বাইরে কাটায়, কেনাকাটায়, কিন্তু রাতের যে বিনোদন সেটা কিন্তু খুব বোরিং। আমার ভাষায় একজনকে বলতে পারলাম যে হিমছড়ি যাবেন, বাট যদি কোনো গাইড না থাকে একটা বাইরের দেশের টুরিস্ট এসে বলতে তো পারবে না। নেপাল গেছি, ভুটান গেছি, তাদের কিন্তু বিনোদনের মাত্রাটা অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট ওখানে মানে পর্যটক বেশি যায়। বিশ্বের অন্যান্য পর্যটন স্পটের মতো পর্যটন নগরী কক্সবাজারেও নানা ধরনের বিনোদন কেন্দ্র গড়ে তুলতে হবে বলে মনে করছেন ট্যুর অপারেটর ও হোটেল মালিক সমিতির নেতারা। ওয়ার্ল্ড ক্লাসের যে লাইফগার্ড ব্যবস্থাপনাগুলো আছে সেটার সাথে সাথে হোটেল মোটেলগুলোতে ডিস্কোগুলা, বার এবং আইদার ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে পর্যটকদের জন্য র্যান্ডম এনজয় করতে চায়, তারপরেও তারা শেষ করতে পারবে না। আমি মনে করি যে কক্সবাজারে যদি পর্যটনকে ঢেলে সাজানো হয় তাহলে এই ধরনের ফ্যাসিলিটি কক্সবাজারে অতি জরুরি করা দরকার। বেসরকারি উদ্যোক্তারা যে এগিয়ে আসবে সেই ধরনের এখনো বিদেশি বিনিয়োগকারীও আকৃষ্ট করা যায়নি। এদিকে জেলা প্রশাসক জানালেন, কক্সবাজারকে দেশে বিদেশে পরিচিত করা ও পর্যটকদের বিনোদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কক্সবাজারে আপনার মেরিন ড্রাইভ প্রায় 66 কিলোমিটার মেরিন ড্রাইভ, এছাড়া সাবরাং এরিয়াতে আমাদের প্রায় 1200 একর জায়গার মতো ব্যাপী একটা এক্সক্লুসিভ টুরিস্ট জোন হতে যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, সরকারি বেসরকারি উদ্যোগে বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বের শ্রেষ্ঠ একটি পর্যটন এলাকা। সময় সংবাদ, কক্সবাজার। টাঙ্গাইলের ব্যাংকগুলোতে 1, 2 এবং 5 টাকার কয়েন নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় প্রত্যেক ব্যবসায়ীর কাছে জমা পড়ে আছে লাখ লাখ টাকার কয়েন। তবে কয়েন জমা না নেয়ার অভিযোগ সোনালী ব্যাংকের কর্মকর্তা অস্বীকার করলেও বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মসজিদের ডান বাক্সে এভাবেই টানিয়ে রাখা হয়েছে কয়েন না দেওয়ার অনুরোধ। মসজিদ কমিটির অভিযোগ, টাঙ্গাইলের কোনো ব্যাংকেই 1, 2 ও 5 টাকার কয়েন জমা নেওয়া হয় না। শুধু মসজিদ কমিটি নয়, টাঙ্গাইলের বিভিন্ন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগও এক। আর তাই এভাবেই বস্তাবন্দি হয়ে পড়ে আছে হাজার হাজার টাকার কয়েন। এমনকি অনেক সময় 2 টাকার কাগজের নোটও গ্রাহকদের ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার কয়েন। আর দিনের পর দিন ব্যাংকে কয়েন না নেয় একদিকে মূলধন কমে যাচ্ছে, অন্যদিকে ব্যবসায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এছাড়া প্রতিদিন ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। লাখ লাখ টাকা যে ভাঙটি টাকা আমাদের নিতে হইতেছে, আমরা চালাইতে পারতেছি না, অথবা ব্যবসা চালানোটা খুব কঠিন হইতেছে। ব্যাংকেও নিচ্ছে না, কোন দোকানদারের কাছে নিয়ে গেলে পরে এগুলা গ্রহণ করছে না। এখন আমরা তো নিরুপায়, কেউ নেয় না বা কোনো ফকিরেও নিতে চায় না এই সমস্ত রিজকি পয়সা। সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে, তারা বলছে যে আমরা শুধু বিতরণ করতে জানি, আমরা নিতে জানি না। কোনো ব্যাংকে 5 টাকা 10 টাকা নোটই নেয় না, কিন্তু 2 টাকার নোট তো তারা ছুঁয়েই দেয় না। তবে কয়েন না নেওয়ার বিষয়টি অস্বীকার করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। কয়েন হোক আর কাগজি মুদ্রা হোক, নিতে বাধ্য থাকবে সমস্ত ব্যাংক এবং সমস্ত শাখাগুলো। যথাযথ মানে ব্যাংকিং আইনের যতটুকু ব্যবস্থা দেওয়া দরকার আমরা দেব। কেন সে নেবে না?
তার না নেওয়ার অধিকার কে দিয়েছে? এদিকে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এনে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমার কাছে কোনো ব্যবসায়ী কর্তৃপক্ষের সমিতি বলেনি যে স্যার আমাদের এই সমস্যা, এটি আমরা কিভাবে সমাধান করব। এই বিষয়টি অবশ্যই আমরা বাংলাদেশ ব্যাংকের নজরে আনবো, যাতে এটা একটা সমাধান তারা পেতে পারে। টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন বাজারে 5 থেকে 600 পাইকারি ব্যবসায়ীর প্রায় 1 কোটি টাকার কয়েন অলস পড়ে আছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ছুরিকাঘাতে আহত মোহাম্মদ জসিম নামে এক গাড়ি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসায় অবহেলা করার কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জসিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত 17 আগস্ট রাতে দুর্বৃত্তের ওপর জুপুরি ছুরিকাঘাতে আহত হন জসিম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 15 দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন তিনি। এই ঘটনার পর গত রাতে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও অভিযান চলছে। আমার ড্রাইভার, ওর নাম জসিম, 17 তারিখ দিবাগত রাতে ওকে ওর বাসায় চোর এসেছিল, চোর ধরতে গিয়ে ছুরি মেরেছিল ওকে। ওরা টপ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করেছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু সেগুলো সবই করা হয়েছে পরে। আমার কথা হচ্ছে যে প্রথম দিকে ওর চিকিৎসায়, ওর চিকিৎসকের এখানে যারা ডিউটিতে ছিলেন তাদের চূড়ান্ত গাফিলতির কারণেই ছেলেটাকে বাঁচানো গেল না। ভিতরে কি হয়েছে না হয়েছে ডাক্তার এটা আগে ইয়া করে নাই, শুধু একটা এক্সরে করলো বুকে, এটা এক্সরে করে আর সিলে করে থুয়ে দিয়েছে। আচ্ছা 4-5 দিন শ্বাসকষ্টের একটা ইয়া দিছে, এটা অক্সিজেনের ইয়া নার বলে, ডাক্তার আগে বলে একটু ক্রিটিক্যাল ছিল। হত্যা মামলা রুজু করেছি, আসামি পলাতক আছে, তবে আমরা ধরার জন্য সকল প্রক্রিয়া অবলম্বন করছি। ইতিমধ্যেই সম্ভবত আমরা আসামিকে ধরতে পারবো। আর আমরা আসামিকে ধরার ব্যাপারে একজন তার যে ঘনিষ্ঠ লোক আছে তাকে আমরা হেফাজতে নিয়ে আসছি। তার তথ্য মতো আমরা অভিযান পরিচালনা অলরেডি শুরু হয়ে গেছে। দেশের বাইরের খবর, ইয়েমেনে একটি শিয়া মসজিদে পৃথক বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে 28 জন এবং আহত হয়েছে আরো অনেকে। বুধবার রাজধানীর সানার আল মোয়াদেদ নামে একটি শিয়া মসজিদে এই হামলার ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারের লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী দায়েশ তাকফিরি। এর আগে স্থানীয় সময় সকালে ইয়েমেনের উত্তরাঞ্চলের আমরান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির 2 কর্মী নিহত হয়েছেন। খেলার খবর, রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের খবর। স্বপ্নের এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মামুনুলদের জয় পরাজয় নয়, আলোচনায় ভালো ফুটবল খেলা। ক্রুইফের শিষ্যরা সকারজদের থেকে অনেক পিছিয়ে থাকলেও মামুনুলদের টার্গেট চ্যালেঞ্জ জানানো। অন্যদিকে স্বাগতিক অধিনায়ক টিম ক্যাহিল বলেছেন, বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন অন্য চিন্তা নেই। যদি খেলা ড্র হয় তাহলে সেটি হবে অঘটন। পার্থের এনআইবি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল 5টায়। ফিফা র্যাঙ্কিং, ফুটবলের মান অর্জন ও খেলার ধরন সব ক্ষেত্রেই বাংলাদেশ দলের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে 61 নম্বর দেশটি কদিন আগে জিতেছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব। সেখানে বাংলাদেশ দলের র্যাঙ্কিং 170। দক্ষিণ এশিয়ান ফুটবল সাফেও সেরা হতে পারছে না বাংলাদেশ। তবে ফিফার নতুন বাছাইয়ের নিয়মে সকারুসদের বিপক্ষে খেলতে পারাটাও মামুনুলদের জন্য বড় অর্জন। তবে এই ম্যাচে ক্রুইফ শিষ্যদের বড় পরীক্ষায় ফেলবে অস্ট্রেলিয়ার আক্রমণ ভাগ, যেখানে আছেন টিম ক্যাহিলের মতো তারকা ফুটবলার। তবে মামুনুলরা ভয় নয়, খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলাটা। আর কোচও জানিয়ে দিলেন, এই ম্যাচে শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবে কেউ ভালো খেলতে পারলে তার জন্য ইউরোপে খেলার রাস্তাও খুলে যেতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় বাড়ছে বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা। রাজস্ব হারাচ্ছে দেশ, গড়ে উঠছে না উন্নত চিকিৎসা অবকাঠামো। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত। চালকের অবস্থা আশঙ্কাজনক। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন 3 বাংলাদেশি। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত পল্লী চিকিৎসক গ্রেপ্তার।
এবং গবেষণায় পিছিয়ে আছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সক্ষমতার অভাবই কারণ বলছে মঞ্জুরি কমিশন। আর্থিক বরাদ্দের স্বল্পতার দিকে আঙুল শিক্ষাবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।